আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমরা দেখতে পাবো আদিবাসীদের রানী এবং শহরের রিচ হ্যান্ডসাম একটি ছেলের লাভ স্টোরি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে দিও। গল্পের শুরুতেই আমরা লু নামের একটি ছেলেকে দেখতে পাই, আর লুই হলো আমাদের গল্পের নায়ক। লু ছিল শহরের সবচেয়ে ধনী বিজনেসম্যানের ছেলে, আর সে দেখতেও অনেক হ্যান্ডসাম ছিল। এখানে কয়েকজন মিলে তাকে বেঁধে রাখে। তখনই তার সামনে আমরা একটা মেয়েকে বসে থাকতে দেখি, আর এই মেয়েটার নাম হলো রুহি। আর রুহি দেখতে কিউট হলো কিছুটা মাথা মোটা টাইপের ছিল। যাই হোক, তবে রুহি ছিল একটি আদিবাসীদের রানী, আর মূলত রুহির আদেশেই আমাদের নায়ককে এখানে ধরে আনা হয়েছে। এর কারণ হলো রুহি ভেবেছিল লু হয়তো একজন লাইভ স্ট্রিমার, আর রুহির গুরু তাকে বলেছিল সে যদি একজন লাইভ স্ট্রিমারকে বিয়ে করে তাহলে তাদের উপর থেকে সব কুনজর সরে যাবে। আর এই কারণেই রুহি তার লোক দিয়ে লুকে কিডন্যাপ করায়। তবে রুহি জানতো না লু যে একজন বড় কোম্পানির সিইও, আর তার সম্পর্কে ভালো করে কোনো কিছু না জেনেই রুহির লোকজন লু মিটিং এ যাওয়ার সময় তাকে ধরে কিডন্যাপ করে নিয়ে আসে। যাই হোক, তার পরের দিন আমরা দেখতে পাই রুহি বারবার লুকে সিডিউস করার চেষ্টা করছিল। সে বিভিন্ন উপায়ে লুয়ের কাছাকাছি যাচ্ছিল আর তার সাথে ফ্লার্ট করছিল। তবে লু তাকে একদমই পাত্তা দেয় না, কারণ লু মেয়েদের ব্যাপারে একদমই ইন্টারেস্ট ছিল না। এত চেষ্টা করার পরও রুহি দেখতে পায় লু তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুমি সত্যি একজন অনেস্ট ম্যান, ফার্স্ট রাউন্ডে তুমি পাশ করে গিয়েছো। তারপর সেখানে রুহি তার দুজন বডিগার্ডকে আবারও ডেকে পাঠায় আর লুকে সেকেন্ড রাউন্ডের জন্য নিয়ে যেতে বলে। তারা যখন লুকে ধরে নিয়ে যাচ্ছিল তখন লু বলে, দাঁড়াও দাঁড়াও, আমাকে ছাড়ো, আমি একাই যেতে পারবো। কিন্তু বডিগার্ড লুয়ের কোনো রকম কথা না শুনে তাকে জোর করে সেকেন্ড রাউন্ডের জন্য নিয়ে যায়। আর এখানেও আমরা দেখতে পাই একটা মেয়ে উপস্থিত ছিল, তবে মেয়েটার মুখটা আমাদেরকে দেখানো হয় না। তারপর মেয়েটা লুকে অনেকগুলো টাকা দিয়ে বলে, টাকাগুলো নিয়ে এখান থেকে তুমি চলে যেতে পারো। তবে আমাদের লু বলে, এই টাকাগুলো আমার কোনো দরকার নেই, তাছাড়া টাকা দিয়ে আমি কি বা করবো, আমি এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি, তাই তোমার টাকা লাগবে না, আমি এমনি এমনি চলে যাব। তার এসব কথা শুনে রুহি খুশি হয়ে বলে, আরে তুমি তো সেকেন্ড রাউন্ডেও পাশ করে গিয়েছো, তুমি তো দেখছি আসলে খুব বেশি ভালো, তাই তোমাকে এখন আর কোথাও যেতে হবে না, তুমি আমার সাথে এখানেই থেকে যাও। তারপর বডিগার্ড লুকে সেখান থেকে নিয়ে যায়। তখনই আমাদেরকে এই মেয়েটার মুখ দেখানো হয়, আর আমরা দেখতে পাই এটাও রুহি ছিল। এদিকে লুকে নিয়ে তারা নিজেদের রানীর কাছে আসে, আর আমরা তো আগে থেকেই জানি যে এখানে রানী আসলে রুহি ছিল। রুহিকে দেখে লুও চিনতে পারে, তাই সে রুহিকে বলে, তুমি তো সে মেয়ে তাই না যে আমাকে কিডন্যাপ করে এখানে এনেছো, প্লিজ এখন তুমি আমাকে ছেড়ে দাও, এখান থেকে আমি চলে যেতে চাই। কিন্তু রুহি বলে, এখন তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, এখন থেকে তুমি শুধুমাত্র আমার। তখনই লু সেখানে একটি পাহাড় দেখতে পায়। পাহাড়টি দেখে লু তো একদম অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে থাকে। তখনই রুহি এসে লুয়ের হাতটা ধরে আর কিছু বিড়বিড় করে পড়ে বলে, আজ থেকে তুমি আমার হাজবেন্ড, তুমি কি এতে রাজি আছো? কিন্তু আমাদের লু তো তখনও অবাক হয়ে পাহাড়ের দিকেই তাকিয়েছিল আর অন্যমনস্ক ছিল, যেটা দেখে রুহি তখন লুকে চাবুক দিয়ে মারে আর জিজ্ঞাসা করে, তুমি কি রাজি আছো? লু তখন ভয়ে ভয়ে বলে দেয়, হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু তুমি এতক্ষণ যা কিছু বলেছ আমি তো কিছুই শুনিনি। যেটা শুনে রুহি তো অনেক বেশি রেগে যায়। তবে সে আর এখানে লুকে তেমন কিছুই বলে না। এর পরের সিনে আমরা রুহিকে কিছু লোকের সঙ্গে বসে মিটিং করতে দেখি। আসলে এই গ্রামে রুহির একটি হোটেল ছিল, কিন্তু অনেকদিন যাবৎ রুহির হোটেলে কোনো রকম কাস্টমারই আসে না। এই কারণে তার ব্যবসার তো পুরো লাল বাতি জ্বলে গিয়েছিল। তখন তার গুরুমা তাকে বলেছিল যদি সে একজন লাইভ স্ট্রিমারকে বিয়ে করে তাহলে ওর এই দুর্দশা কেটে যেতে পারে। মূলত এই কারণেই রুহি লুকে ধরে নিয়ে এসেছে, আর সে ভেবেছিল লু হয়তো একজন লাইভ স্ট্রিমার। তবে লু কিন্তু আসলে কোনো লাইভ স্ট্রিমার ছিল না, বরং তার অ্যাসিস্ট্যান্ট ছিল লাইভ স্ট্রিমার, আর সে তো তার কোম্পানির সিইও ছিল। এর পরের সিনে দেখা যায় পুরো গ্রামবাসীরা আসে রুহি আর লুয়ের বিয়ে সেলিব্রেট করতে। যেহেতু তাদের রানীর বিয়ে হয়েছে তাই তারা এখানে অনেক মজা করতে থাকে। তারপর তারা বিয়ের সমস্ত নিয়ম কানুনই পালন করে, লুকে মালা পরিয়ে দেয়। কিন্তু লুয়ের কাছে এসব একদমই ভালো লাগছিল না। সে তো
অনেক বেশি আনকমফোর্ট ফিল করছিল, কিন্তু সে এখানে ফেসে গিয়েছিল। রুহির ভয়ে কিছুই বলতে পারছিল না, কারণ কিছু বললেই তো রুহি তাকে মারার ভয় দেখায়। যাই হোক, এভাবে অনুষ্ঠান শেষ হয়ে গেলে লুকে নিয়ে রুহি ফটো সেশনের জন্য চলে যায়। আর এখানে লুকে জঙ্গলিদের মতো পোশাক পরানো হয়, কিন্তু এ লোকে তাকে একদমই মানাচ্ছিল না। এই কারণে একের পর এক পোশাক তাকে পরানো হচ্ছিল, তবে কোনোটাতেই তাকে ভালো লাগছিল না। এই কারণে লু তখন বিরক্ত হয়ে তার একটি মডার্ন ড্রেস পরে চলে আসে। আর এই ড্রেসটা পরার ফলে তাকে অনেক বেশি হ্যান্ডসাম আর ড্রেসিং লাগছিল। তার এই অস্থির লুক দেখে সেখানে থাকা সব মেয়েরা তো একদম ফিদা হয়ে যায় আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ফটো সেশন শেষ হয়ে গেলে লু বাইরে যেতে চায়, তখনই তার রুহির সঙ্গে ধাক্কা লেগে যায়, যার ফলে তারা যখন পড়িয়ে যাচ্ছিল তখনই লু আবার তাকে ধরে ফেলে। আর এখানে তারা দুজন দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর রুহি যখন হুঁশে আসে তখন লুকে তার থেকে দূরে সরিয়ে দেয় আর তাকে অনেক বকাবকিও করতে থাকে। এখানে রুহি খেয়াল করে লুয়ের হেয়ার স্টাইলটা তাকে বেশ মানিয়েছে, আর এখন সে লুকে বলেই দেয়, তোমার এই হেয়ার স্টাইলটাতে তোমাকে কিন্তু অনেক হট লাগছে। এটা বলে রুহি এখান থেকে চলে যায়। আর এদিকে লু তো অবাক হয়ে রুহির দিকে শুধু তাকিয়ে থাকে আর ভাবতে থাকে হেয়ার স্টাইল আবার কি করে হট হতে পারে। যাই হোক, পরের দিন দেখা যায় রুহির হোটেলে একজন কাস্টমার আসে। এই কাস্টমার আবার একজন লাইভ স্ট্রিমার, আর তার নাম হচ্ছে শাও। হোটেলে ঢুকার সাথে সাথে রুহির বোন মোমো রুহিকে বলে ওঠে, দেখো জিজু তোমার জন্য কতটা লাকি, তার সাথে তোমার বিয়ে হতে না হতেই তোমার হোটেলে কাস্টমার চলে এসেছে। তারপর যখনই শাও হোটেলে ঢুকে তখনই ওই দুই বডিগার্ড চলে আসে আর শাওকে স্বাগত জানায়। যেহেতু অনেকদিন পর ওদের হোটেলে কাস্টমার এসেছিল, এই কারণে তারা সবাই অনেক খুশি ছিল। আর সবাই ভাবতে থাকে লু হয়তো রুহির জন্য খুবই লাকি, আর এই কারণে লুকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। এদিকে শাওকে নিয়ে তারা ভিআইপি রুমে চলে আসে, তবে এই ভিআইপি রুম এতটাই ভয়ঙ্কর ছিল যে শাও তো ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যেতে চায়। তবে বাইরে আসতেই বডিগার্ডরা তাকে দেখে বলে, আপনি কোথায় যাচ্ছেন? এটা তো আমাদের ভিআইপি রুম। শাও বলে, ভাই আমার কোনো ভিআইপি রুম লাগবে না, আমাকে একটা নর্মাল রুম দিলেই হবে। তবে বডিগার্ডরা তার কথায় রাজি হয় না। তাদের কথা হলো এতদিন পর তারা একটা কাস্টমার পেয়েছে, তাকে তো ভিআইপি সার্ভিস দিতেই হবে, তাকে কি আর নর্মাল কক্ষে রাখা যায়? এ কারণে তারা বলে, আপনি হলেন আমাদের ভিআইপি কাস্টমার, আর এখন তো আপনার জন্য আমরা ভিআইপি খাবারও রেডি করে দিয়েছি। শাও তো এটা শুনে আরো বেশি ভয় পেয়ে যায় আর বলে, ভিআইপি রুমের যে অবস্থা, খাবারের জানি কি অবস্থা হয়। এই কারণে সে ভয় পেয়ে বলে, ভাই আমি এখন খাবো না, পরে খাবো, আগে আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। এবার তারা শাওকে ওয়াশরুমে নিয়ে যায়, যেটা ছিল জঙ্গলের মাঝখানে। ওয়াশরুমের ভিতর থেকে শাও তো জোরে জোরে চিল্লাতে থাকে। এদিকে বডিগার্ডরা তার চিৎকার শুনে ভাবতে থাকে ওর আবার কি হলো। যাই হোক, এভাবে কিছু সময় পর তারা শাওকে খাবার খেতে দেয়। খাবারের ভিতরে ছিল শুকরের কাঁচা মাংস, তো এসব আর কি। আর এখানে সবগুলো আইটেমই কাঁচা ছিল, যেটা দেখে শাওয়ের মুখ তো বাংলার পাঁচ হয়ে যায় আর তার অবস্থা একদম হালুয়া হয়ে যায়। বেচারা শাও এখানে একদম ভালোভাবেই ফেসে যায়। তখনই শাও সেখানে লুকে দেখতে পায়। লুকে দেখে সে সাথে সাথে লুইয়ের পা জড়িয়ে ধরে বলে, ভাই আমাকে একটু বাঁচান, আমি এখানে থাকতে চাই না। আর এ শাও কিন্তু লুইয়ের অ্যাসিস্ট্যান্টই ছিল, আর লুই তাকে মেসেজ দিয়ে এখানে ডেকে এনেছিল আর বলেছিল সে যেন এখানে কাস্টমার সেজে আসে। যাই হোক, এবার শাও লুকে বলে, প্লিজ আমাকে এখান থেকে যেতে দেন, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। এবার লু বলে, একটু তো সহ্য করো, তাহলে আমি তোমার স্যালারি 3 গুণ বাড়িয়ে দিব। এটা শুনে শাও তো সাথে সাথে একদম হিরো হয়ে যায় আর বলে, যেহেতু স্যালারি নিয়ে কথা হচ্ছে তাহলে আমি আপনার জন্য সবকিছুই করতে পারি। এই বলে সে একদম খুশিতে গদগদ হয়ে যায়। তখনই সেখানে আবার রুহি চলে আসে আর জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে আগে থেকেই চিনো? তবে তারা দুজনই অস্বীকার করে যে তারা কেউই কাউকে চিনে না। যাই হোক, এবার রুহি তো লুয়ের সঙ্গে শাওয়ের পরিচয় করিয়ে দেয় আর বলে লু হলো তার হাজবেন্ড। এটা শুনে শাও তো হাসতে থাকে আর লুয়ের উপর মজা নিতে থাকে। অ্যাসিস্ট্যান্টকে এভাবে মজা নিতে দেখে লুয়ের অনেক রাগ হচ্ছিল, কিন্তু কেয়ার করার সে কিছুই করতে পারছিল না। তখনই সেখানে
রুহির বোন মোমো চলে আসে। মোমোকে দেখে শাও বলে, আমি হলাম একজন বড় লাইভ স্ট্রিমার, তুমি আমার লাইভ স্ট্রিম নিশ্চয়ই দেখেছো তাই না? তখন মোমো বলে, মনে হচ্ছে আপনি সারাদিন কিছুই খাননি, এই জন্য আপনার মাথা কাজ করছে না, ভুলভাল কথা বলছেন, নেন এটা খেয়ে নেন, এতে করে আপনার ভালো লাগবে। শাও এবার মোমোকে ধন্যবাদ জানায় আর এটা খাওয়ার জন্য নিয়ে নেয়। তবে যখনই সে পাত্রের মুখটা খোলে তখন তো সে দেখতে পায় এটার ভিতরে বিভিন্ন পোকামাকড় আর পচা পানিতে ভরপুর, যেটা দেখে শাও হাসবে না কান্না করবে এটাই বুঝতে পারছিল না। আর তখনই সে অজ্ঞান হয়ে যায়। লু তখন রুহিকে বলে, নিজের কাস্টমারদের সাথে এভাবে কেউ ট্রিট করে? রুহি বলে, তুমি চুপ থাকো, এটা সম্পূর্ণই আমার ব্যাপার। লু বলে, তুমি নিজের কাস্টমারদের উপর এভাবে অত্যাচার করতে পারো না, এভাবে যদি কারোর উপর অত্যাচার করো তাহলে কি তারা তোমার হোটেলে আসবে? এটা শুনে রুহি লুয়ের অনেকটা কাছে যায় আর বলে, আমি কি করব আর না করব সেটা একান্তই আমার ব্যাপার, তোমার এ ব্যাপারে নাক গলাতে হবে না। আর এবার লু তো রুহির রাগ দেখে অনেকটাই ভয় পেয়ে যায় আর রুহিও তখন এখান থেকে চলে যায়। রুহি সেখান থেকে চলে যেতেই লু তখন শাওকে বলে, অনেক হয়েছে, নাটক এবার বন্ধ করো আর উঠে পড়ো। তখনই সাথে সাথে শাও তার অজ্ঞান হওয়ার নাটক বন্ধ করে আবারও উঠে দাঁড়ায় আর লুকে নিয়ে মজা করতে থাকে। এখানে শাও তার বসকে বলে, আপনি তো বলেছিলেন আপনার নাকি কোনো মেয়েদের উপরই ইন্টারেস্ট নেই, তাহলে এরকম মাথা মোটা দজ্জাল মেয়েকে কেন বিয়ে করলেন? শাওয়ের এসব কথা শুনে লু তখন শাওর দিকে একটু রাগান্বিত চোখে তাকায়, যেটা দেখে শাও ভয় পেয়ে যায়। শত হলো বস বলে কথা, তবে তাদের মধ্যে সম্পর্ক অনেকটা ফ্রেন্ডদের মতোই ছিল। যাই হোক, তারপর শাও বলে, বস এই প্রথমবার আমি আপনাকে একটা মেয়েকে দেখে এত ভয় পেতে দেখলাম, আপনি কি আসলে আপনার বউকে ভয় পান? এই বলে সেখান থেকে কেটে পড়ে। তারপরের সিনে আমরা রুহির সঙ্গে শাও আর লুকে যেতে দেখি, যেখানে তারা হর্স রাইডিং করতে যায়। তখনই শিয়াও নামের একটি লোক চলে আসে। রুহি তখন শিয়াওর সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দেয় আর বলে, শিয়াও সবকিছুতে একদম পারফেক্ট, এমন কিছু নেই যেটা শিয়াও করতে পারে না। এবার এখানে শিয়াও এসে লুকে ভালো করে দেখতে থাকে আর রুহিকে বলে, রানী আপনি তাহলে একই বিয়ে করেছেন, কিন্তু আর বডি দেখে তো মনে হচ্ছে একটা ফু দিলে সে একবার আসমানে চলে যাবে, তার চেয়ে ভালো বডি তো আমার ঘোড়ারই আছে, আপনি কি তাকে দিয়ে মাশরুম চাষ করাবেন? এটা শুনে শাও তো হাসতে থাকে আর বলে, বস তো মাশরুমও চাষ করতে পারে না। যা শুনে লু আবার তার দিকে তাকায়। যাই হোক, এবার শিয়াও শাওকে দেখে জিজ্ঞাসা করে, তোমাকে তো এর আগে কখনই দেখিনি, তুমি আবার কে? এবার লু শিয়াওকে বলে, শাও হচ্ছে আমাদের হোটেলের নিউ কাস্টমার, এমনকি ও হলো একজন ভিআইপি কাস্টমার। শিয়াও যখনই শুনে যে শাও তাদের হোটেলের একজন ভিআইপি কাস্টমার তখন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আপনি আমাদের ভিআইপি কাস্টমার, তাই আপনাকে দিয়ে তো হর্স রাইডিং অবশ্যই করাতে হবে। এই বলে সে তো শাওকে ধরে নিয়ে জোর করে তার ঘোড়ার উপর বসিয়ে দেয়, যার ফলে বেচারা শাওর অবস্থা তো একদম নাজেহাল হয়ে যায়, কারণ সে তো জীবনও ঘোড়া চালায়নি। এদিকে রুহি তখন নিজের ঘোড়া নিয়ে চলে আসে। এখানে রুহিকে দেখতে খুবই কিউট লাগছিল, যার ফলে লুতো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবার রুহি তার কাছে এসে বলে, মানলাম আমি না হয় একটু বেশি সুন্দরী, তাই বলে এভাবে হা করে আমার দিকে তাকিয়ে থাকবে? এটা শুনে লুতো অনেক লজ্জায় পড়ে যায় আর সে তুতলাতে তুতলাতে বলতে থাকে, এরকম কিছুই না। যাই হোক, এবার রুহি লুকে নিয়ে হর্স রাইডিং এর জন্য যায়। এখানে লু বলে, না না আমি এটা করতে পারবো না, আমার অনেক ভয় লাগে। রুহি বলে, কিচ্ছু হবে না, আমার ঘোড়া অনেক ভালো। এদিকে শাও এসব দেখে মনে মনে হাসতে থাকে আর বলে, এবার বুঝুন ঠেলা কেমন লাগে, আমাকে নিয়ে গিয়েছিল সময় নিজে তো একটুও বাধা দেননি। তারপর রুহি লুকে নিয়ে রাইডিং করতে উঠে পড়ে। তারা দুজন অনেক সুন্দর করে অনেকটা সময় নিয়ে হর্স রাইডিং করে, কিন্তু লুয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে এসবে একদমই দক্ষ ছিল না। তবে এখানে লু রুহির কাছে একটি স্কার্ফ দেখতে পায় আর স্কার্ফটি দেখে লুয়ের মনে পড়ে যায় ছোটবেলায় এই স্কার্ফটির উপর একটি ড্রয়িং করে সে তার নিজের মাকে উপহার দিয়েছিল। আর এখন সে রুহির কাছে তার মায়ের স্কার্ফটা দেখে পিছনে ফিরে যখনই জিজ্ঞাসা করতে যাবে তখনই সেখানে রুহিও চলে আসে আর অনেকটা কাছাকাছি থাকার ফলে তাদের মধ্যে কিস হয়ে যায়। কিস হওয়ার পর তো তারা দুজন একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর রুহি সেখান থেকে চলে যেতে শুরু করে। এটা দেখে লু তো রুহিকে বোঝানোর চেষ্টা করে যে সে এমনটা ইচ্ছে করে করেনি, এটা ভুলবশত হয়ে গিয়েছে, তার এখানে কিছুই করা ছিল না। কিন্তু এটা করতে গিয়ে সে আবারও রুহির উপরে পড়ে যায়, কিন্তু এবার আর তাদের মধ্যে কোনো কিস হয় না।
তারপরও রুহি নিজের চোখ বন্ধ করে নেয়। এটা দেখে লু বুঝতে পারে যে রুহি তাকে কিস করার পারমিশন দিয়ে দিয়েছে। আসলে এতদিনে লু আর রুহি দুজনই দুজনকে পছন্দ করতে শুরু করেছিল, আর এবার কিসের মাধ্যমে প্রকাশ হয়ে যায়। এই কারণে লু আর দেরি না করে সাথে সাথে রুহিকে রোমান্টিক একটা কিস করে দেয়। কিন্তু কিস করার পর রুহির আবার লজ্জা লাগতে শুরু করে। এই কারণে সে তাড়াতাড়ি লুকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে যাওয়ার আগে রুহি লুকে বলে, আমি তোমার দায়িত্ব নিতে রাজি। এই বলে রুহি এখান থেকে চলে যায়। এদিকে লু তো এটা শুনে হাসতে থাকে, কারণ রুহি তাকে গরিব ভাবলো, সে তো আসলে গরিব ছিল না। এর পরের সিনে আমরা সবাইকে একসাথে গার্ডেনে বসে থাকতে দেখি, কিন্তু সবাই এখানে অনেক বেশি বোর হচ্ছিল। তাই তখন শাওর মাথায় একটি বুদ্ধি আসে আর সে জোরে জোরে মিউজিক বাজাতে শুরু করে। এখানে শাও নিজের লাইভ স্ট্রিমটাও অন করে দেয়। সবাই মিলে তখন লাইভে নাচানাচি করতে থাকে। এখানে রুহিও অনেক বেশি এনজয় করছিল। লু তখন বারবার রুহিকে ওই স্কাপের ব্যাপারে জিজ্ঞাসা করতে যাচ্ছিল, তবে এত জোরে শব্দ হওয়ার ফলে সে রুহির কোনো কথাই শুনতে পাচ্ছিল না। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে মিউজিক বন্ধ হয়ে যায় আর দেখা যায় সেখানে 11 নামের একটি ছেলে চলে আসে। আসলে এই ছেলেটাই মিউজিক বন্ধ করে দিয়েছিল। এখানে আমরা জানতে পারি 11 হচ্ছে রুহির সিনিয়র। তার সঙ্গে সে সবসময় সবাইকে একটু বেশি জ্ঞান দিত, যেটা কারোর কাছে মোটেও ভালো লাগতো না। আর এখানে আস্তে আস্তে সে সবাইকে জ্ঞান দিতে শুরু করে দেয় আর বলতে থাকে রুহির এভাবে বিয়ে করাটা একদমই ঠিক হয়নি। তাছাড়া এভাবে শহরের একজন ছেলেকে কিডন্যাপ করে এনে বিয়ে করাটা তো অনেক বেশি বিপজ্জনক। এদিকে তারে বোরিং লেকচার শুনতে শুনতে তারা তিনজন তো সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এরকম ভাবে 11 কিছুক্ষণ পিছনের দিকে ফিরে বকবক করতেই থাকে। তবে যখনই সে তাদের দিকে তাকায় তখন সে দেখতে পায় তারা তিনজন তো গাধার মতো পড়ে ঘুমাচ্ছে। এটা দেখে 11 তো একটু রাগ হয়, কিন্তু সে আর কি বা করবে। তবে এখানে সে মনে মনে লুয়ের উপর অনেক রেগেছিল আর লুকে উদ্দেশ্য করে বলছিল, তোমাকে আমি একদমই ছাড়বো না। তুমি রুহিকে বিয়ে করে অনেক বড় ভুল করেছো, এর জন্য তোমাকে দাম দিতে হবে। অন্যদিকে লু তখনও ওই স্কাপের ব্যাপারে চিন্তা করছিল। পরের দিনও সে রুহির কাছে গিয়ে এই স্কাপটার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন রুহি বলে, তোমার এই স্কাপটা পছন্দ হলে তুমি এটা নিয়ে যেতে পারো। লু বলে, না না, আমি শুধুমাত্র তোমাকে এই স্কাপের ব্যাপারে জিজ্ঞাসা করছি যে তুমি এটা কোথায় পেলে। রুহি বলে, এই স্কার্ফটি কার সেটা আমি জানি না, তবে একদিন আমি এই স্কার্ফটি পরে থাকতে দেখেছিলাম, তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম। লু বলে, আসলে এই স্কার্ফটি আমার একজন প্রিয় মানুষের ছিল, আমি তার ব্যাপারে জানার জন্যই তোমাকে এই স্কার্ফটার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। এটা শুনে রুহি তো মনে করে এই স্কার্ফটা হয়তো লুয়ের গার্লফ্রেন্ডের। এই কারণে তার মনটা একদম খারাপ হয়ে যায়। তার মুখটা বাংলার পাশ দেখে লু তাকে আশ্বস্ত করে বলে, আরে তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তখনই পিছন থেকে 11 বলে, ওই স্কার্ফের মালিকের ব্যাপারে আমি সবকিছু জানি, তুমি যদি চাও আমি এ ব্যাপারে তোমাকে বলতে পারি। তারপর দেখানো হয় তারা দুজন একে অপরের মুখোমুখি, যেখানে 11 বলে, যদি তুমি এই স্কার্ফের মালিকের ব্যাপারে জানতে চাও তাহলে আমার সঙ্গে কম্পিটিশন করতে হবে। লুয়াতে রাজি হয়ে যায়। তারপর তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে প্রথম রাউন্ডে লু খুব সহজেই জিতে যায়। পরের রাউন্ড ছিল ওয়াইনের কম্পিটিশন। যে যত বেশি ওয়াইন খেয়ে ঠিক থাকতে পারবে সেই হবে এ রাউন্ডের উইনার। এবার এই খেলাটাও শুরু হয়ে যায়। এখানে কেউই তো হার মানতে চাইছিল না, দুজনই দুজনের সঙ্গে টেক্কা দিয়ে ড্রিঙ্কস করতে থাকে। তারপর লু যখন অজ্ঞান হয়ে যাবে তার আগেই 11 অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ লু এই রাউন্ডেও জিতে গিয়েছে। এর কিছুক্ষণ পর লুও অজ্ঞান হয়ে যায়। আর এবার সিনটা কাট হয়ে পরের দিন সকালের সিন দেখানো হয়। এখানে লুয়ের যখন ঘুম ভাঙে তখন তো সে তার পরনে কোনো কিছুই দেখতে পায় না, আর সে তার পাশে রুহিকে শুয়ে থাকতে দেখে। এটা দেখে সে তো একদম শকড হয়ে যায় আর দুজনে মিলে দুজনের দিকে তাকিয়ে জোরে চিল্লাতে শুরু করে। তবে রুহি পরক্ষণেই দেখতে পায় তার জামা কাপড় সব ঠিকই আছে, অর্থাৎ তাদের মধ্যে তেমন কিছুই হয়নি। এবার লু রুহিকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি এখানে কি করছো? তখন রুহি লুকে জানায়, কাল রাতে লু তো ড্রিঙ্কস করে একদম টালমাটাল হয়ে গিয়েছিল,
তার অবস্থা এত বেশি খারাপ ছিল যে সে নিজে একা একা হেঁটে রুমেও আসতে পারছিল না। এই কারণে রুহি তাকে রুমে নিয়ে আসতে বাধ্য হয়েছে। আর এসব কারণে লুয়ের তো উচিত রুহিকে ধন্যবাদ জানানো। লু বলে, হয়েছে, তোমাকে আর কিছুই বলতে হবে না, আগে আমি ওয়াশরুম থেকে আসি। এই বলে সে নিজের গায়ে কম্বল জড়িয়ে ওয়াশরুম দিকে যেতে থাকে। তখন রুহি বলে ওঠে, আরে এত কষ্ট করে কম্বল জড়িয়ে যেতে হবে না, এমনি তো কাল রাতে আমি তোমার টুনটুনি থেকে শুরু করে সবকিছুই দেখে ফেলেছি। আর হ্যাঁ, তোমার ফিগার কিন্তু অস্থির লেভেলের হট। এটা শুনে বেচারা লুয়ের অবস্থা তো একদম খারাপ হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। এদিকে রুহি তো হাসতে শুরু করে দেয়। যাই হোক, তারপর লু ফ্রেশ হয়ে নিচে চলে আসে, যেখানে এলিভেনও বসেছিল। দুজন তো দুজনের দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সেখানে রুহিও আসে। রুহিকে দেখে এলিভেন তাড়াতাড়ি তার সাথে কথা বলতে যায়। এখানে এলিভেন তো রুহির হাতটাও ধরে ফেলে, যেটা দেখে লুয়ের অনেক বেশি জেলাস হতে থাকে। তারপর রুহি এলিভেনকে বলে, কাল লু তো কম্পিটিশনে জিতে গিয়েছে, তাই তোমার উচিত লুকে এই স্কার্পের মালিকের ব্যাপারে সবকিছু জানিয়ে দেওয়া। তখন এলিভেন রুহিকে বলতে শুরু করে, ও তো তোমার হাজবেন্ড, আমার মনে হয় সে অন্য একটি মেয়েকে ভালোবাসে, আর এখন তোমার সাথে বিয়ে হওয়ার পরও সে ওই মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। কারণ আমি দেখেছি এই স্কার্পটির মালিক হলো একটা মেয়ে। 3 মাস আগে আমি একটি মেয়েকে এই স্কার্পটা পরা অবস্থায় এই গ্রামেই দেখেছিলাম, তবে তাকে আমি সামনাসামনি দেখিনি, দূর থেকে দেখেছি। আর ওই মেয়েটা দেখতে অনেক সুন্দরী আর স্লিম ছিল। রুহি জিজ্ঞাসা করে, তুমি তো তাকে দূর থেকে দেখেছিলে, তাহলে বুঝলে কি করে যে সে অনেক সুন্দরী? এলিভেন বলে, কারণ ওই মেয়েটার অনেক লম্বা চুল ছিল, আর মেয়েটার ফিগারও তো অনেক স্লিম ছিল। এইসব শুনে লু তখন বলে ওঠে, আমার মারও ঠিক একই রকম লম্বা চুল ছিল, তার ফিগারও অনেক স্লিম ছিল। এটা শুনে এলিভেন আর রুহি তো অনেক অবাক হয়ে যায়, কারণ তারা ভাবতেও পারেনি যে লু যার কথা বলছে সে মহিলাটি তার মা। আর এবার লুয়ের মুখে মায়ের কথা শুনে এলিভেন তো অনেক লজ্জায় পড়ে যায়, কারণ সে অনেকক্ষণ ধরে লুয়ের মাকে লুয়ের গার্লফ্রেন্ড বানিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। যাই হোক, তারপর রুহি এলিভেনের মাথায় একটি বাড়ি মারে আর বলে, এবার থেকে ভেবেচিন্তে কথা বলবে, যা মুখ দিয়ে সে তাই বলে ফেলো না। তারপর রুহি লুকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমার মা কিভাবে তোমার কাছ থেকে হারিয়ে গিয়েছে আর এসব কবে হয়েছে। লু বলে, অনেক বছর আগে থেকেই মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এখন তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো তার মাকে খুঁজে বের করা। এর পরের সিনে মোমো আর রুহিকে আমরা একটা পার্লারে দেখতে পাই। এখানে তারা স্কিন কেয়ারের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছিল। ঠিক তার পাশের কেবিনে শাও আর লুকেও দেখানো হয়, তারা দুজনেও এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছিল। তখনই হঠাৎ করে শাওয়ের ওয়াশরুম পেয়ে যায়, এই কারণে সে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে রুহি তো নিজের মুখ হাত পা ওয়াশ করে সেখান থেকে যাচ্ছিল, কিন্তু ভুল করে সে গার্লস কেবিনের জায়গায় বয়েজ কেবিনে ঢুকে পড়ে, যেখানে আমাদের লু ছিল। লু রুহিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তবে রুহি তো আর বুঝতে পারেনি যে এখানে লু রয়েছে। সে তো ভেবেছিল এখানে হয়তো তার বোনই রয়েছে। তারপর রুহি সেখানে এসে নিজের সব জামা কাপড় খুলে ফেলে, যেটা আবার লু ভয় পেয়েও দেখছিল। আর মনে মনে ভাবছিল চিৎকার করা যাবে না, কারণ একবার যদি চিৎকার করি আর রুহি জানতে পারে আমি এখানে রয়েছি, তাহলে তো সে আমাকে একদম ভর্তা বানিয়ে ফেলবে। এদিকে রুহি তো তার জামা কাপড় চেঞ্জ করে বেডের মধ্যে শুয়ে পড়ে, আর লুকে মোমো ভেবে বলে তার কোমরটা একটু ম্যাসেজ করে দেওয়ার জন্য, যেটা শুনে লু তো আরো ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ে। রুম থেকে বের হওয়ার শব্দ শুনে রুহি ভাবতে থাকে মোমো এভাবে এখান থেকে পালিয়ে গেল কেন। যাই হোক, এর পরের সিনে দেখা যায় লু আর শাও ডিসকাস করছিল যে রুহির হোটেলে কেন কাস্টমার আসে না। আসলে তার হোটেলের অদ্ভুত নিয়ম কারণের জন্যই গেস্টেরা এখানে আসে না। তাছাড়া ট্যুরিস্টদের সঙ্গে তারা আচরণও ঠিকভাবে করতে পারে না, সাথে তাদের হোটেলের সবকিছুই একেবারে অদ্ভুত রকম। তাই তারা ঠিক করে যে হোটেলের সবকিছু তারা চেঞ্জ করবে। তারপর দেখানো হয় তারা একটি কাপড় রুমকে সুন্দর করে সাজাচ্ছিল, যেখানে রুহি চেক করছিল যে বিছানাটা নরম কিনা। শাও তখন বলে, কাপড় রুম তো বানিয়ে ফেললাম, কিন্তু এর তো একটা অ্যাডও বানাতে হবে, তার জন্য আমাদেরকে সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে হবে। রুহি বলে, কিন্তু আমরা কার ছবি তুলবো? শাও বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। তারপর আমাদেরকে দেখানো হয় যে শাও রুহি আর লুকে একটি বাথট্যাপে বসিয়ে দেয়, তবে দুজন তো এখানে দুজনের দিকে লজ্জার কারণে তাকাতেই পারছিল না। শাও তখন তাদের দুজনকে বলে, তোমরা দুজন ওইটা কেন করছো না? এটা শুনে রুহি আর লু তো আরো বেশি অবাক হয় আর জিজ্ঞাসা করে,
আমরা কি করছি না? শাহ বলে, আরে আমি তো তেমন কিছু বলতে চাইনি, তোমরা দুজন তোমাদের দিকে তাকাচ্ছ না কেন এটা বোঝাতে চেয়েছি। এটা শুনে তারা দুজন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আর দুজনের দিকে তাকায়। তারপর তাদের দুজনের এভাবেই ছবি তোলা হয়। যাই হোক, তারপর তারা বাগানে গিয়ে হাত ধরে হাঁটছিল, কিন্তু তখনই লুয়ের পাটা মুচকে যায়, যার কারণে সে তো সোজা রুহির উপরে গিয়ে পড়ে। আর এসব আবার দূর থেকে শাও আর মোমো দেখছিল আর মজা নিচ্ছিল। তারপর শাও এখানে এসে বলে, তোমরা যখন এত কাছাকাছি চলে এসেছো তাহলে একটা কিস তো করে নিতেই পারো। এই কথা শুনে তারা দুজনেই অনেক বেশি লজ্জায় পড়ে যায়। আর শাওকে বলে, তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, লু ভুল করে আমার উপরে পড়ে গিয়েছিল। শাও বলে, সেটা যাই হোক, এখন সময় নষ্ট না করে বাকি কাজগুলো শেষ করা উচিত। তারপর তারা বিভিন্ন রকমের পোজ দিয়ে ছবি তুলতে থাকে আর শাও তাদের দুজনের ফটো ক্লিক করতে থাকে। এদিকে শাও যখন হোটেলে আসে তখন তাকে চা খেতে দেওয়া হয়, তবে চায়ের স্বাদটা শাওয়ের একদমই পছন্দ হয় না। শাও তখন চায়ের ভিতরে থাকা একটি টি ব্যাগ বের করে আর জিজ্ঞাসা করে, এটা আবার কি? শিউকে বলে, আরে এটা তো আমার পুরনো মৌজা, যেটা আমি এখন আর ব্যবহার করি না। এই কথা শুনে শাওয়ের মুখটা তো একদম চুপসে যায়। বেচারা এতক্ষণ কিনা অন্য একজনের মৌজা চুবিয়ে পান করছিল, কি একটা অবস্থা। যাক, এর পরের সিনে দেখা যায় রুহি শাও আর লুকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। আসলে তারা এখানে লুয়ের মায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিল। তারপর রুহি গ্রামের একটি ছেলের কাছে আসে আর এই ছেলেটার নাম হচ্ছে সিন। রুহি সিনের কাছে লুয়ের মায়ের একটি ছবি দেয় আর জিজ্ঞাসা করে সে কখনো এই মহিলাটিকে দেখেছে কিনা। সিন তাদেরকে জানায় যে সে কখনোই এই মহিলাকে দেখেনি। তারপর সিন রুহির কানে কানে গিয়ে বলে, এই ছেলেটা আবার কে? এই কথাটা আবার লু শুনতে পেয়ে যায়। লু তখন রুহিকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমি হচ্ছে তার হাজবেন্ড। এখানে নিজের মায়ের কোনো হদিস না পেয়ে লুয়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে এক জায়গায় বসে রুহিকে নিজের মায়ের গল্প শোনাতে থাকে, যে ছোটবেলায় সে নিজের মায়ের সঙ্গে কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে। রুহি তাকে মন খারাপ করতে নিষেধ করে আর বলে, আমি যে করেই হোক তোমার মাকে অবশ্যই খুঁজে বের করব। তারপর রুহি লুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বাবা কেন তোমার মাকে খুঁজতে সাহায্য করছে না? লু বলে, আসলে আমার বাবা নিজের কাজে অনেক ব্যস্ত। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেখানে লু নিজের বাবার সঙ্গে অনেক চিৎকার চেঁচামেচি করছিল আর বলছিল আমার মা হারিয়ে গিয়েছে আর আপনি এখনো কিনা নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন। কেন আপনি আমার মাকে এখনো খুঁজে বের করছেন না? এখানে তার বাবার মুখ দেখানো হয় না, তবে তার বাবা তার এসব কথার কোনো উত্তরই দেয় না। এসব দেখে লু রেগে সেখান থেকে চলে যায়। আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই রুহি তার নিজের চাবুকটি লুকে দিয়ে বলে, এটা আমার লাভ সিম্বল, আমি এটা তোমাকে উপহার হিসেবে দিলাম। তবে লু বলে, কিন্তু এটা তো তোমার জিনিস, এটা তোমার কাছে অনেক বছর ধরে আছে, আমি কি করে এটা নিয়ে যেতে পারি? রুহি বলে, আরে নিয়ে নাও, এমনি তো তুমি আমার ভালোবাসার মানুষ, আর আমি তো ভয় পাচ্ছি কখন না রেগে গিয়ে আমি এটা দিয়ে তোমাকে মেরে দেই। এই কথা শুনে লু এবার হাসতে থাকে। এবার রুহি লুকে প্রপোজাল করে দেয় আর বলে সে লুকে অনেক পছন্দ করে, সারা জীবন সে লুকে ভালোবাসতে চায়। লুও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, কারণ তারা দুজনেই দুজনকে ভালোবেসে ফেলেছিল আর এই প্রথম তারা কাপল হিসেবে একটা রোমান্টিক কিস করে। যাই হোক, কিছুক্ষণ রোমান্টিক সময় পার করে তারা দুজন হোটেলে ফিরে আসে। তবে এখানে লু তো কিছুতেই রুহির হাত ছাড়ছিল না। রুহি বলে, অনেক রাত হয়ে গিয়েছে, এবার আমার রুমে যাওয়া উচিত। লু বলে, ঠিক আছে, আগে তুমি রুমে যাও, তারপর আমি যাব। রুহি এবার নিজের রুমে চলে যায়। তবে কিছুক্ষণ পরই যখন সে আবারও রুম থেকে বের হয় তখনও সে দেখতে পায় লু এখনো এখানেই দাঁড়িয়ে আছে। এটা দেখে রুহি লুকে জিজ্ঞাসা করে, তুমি এখনো এখানেই দাঁড়িয়ে আছো? এখানে দাঁড়িয়ে কি করছো? লু বলে, আমি আসলে তোমাকে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম। রুহি বলে, কি ভুলে গিয়েছো? এবার লু কোনো উত্তর না দিয়ে সরাসরি রুহিকে খুব সুন্দর করে একটা কিস করে আর বলে, এটা দিতেই ভুলে গিয়েছিলাম। এই কথা শুনে রুহি তো লজ্জায় একদম লাল হয়ে যায়। তারপর এভাবেই কিছুদিন কেটে যায় আর তারা নিজেদের মধ্যে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটায়। যাই হোক, এবার পরের দিন সকালবেলা
লু আর রুহি একসাথে ব্রেকফাস্ট টেবিলে যায়। এখানে লু তো শাও আর মোমোকে বলতেই যাচ্ছিল যে তারা দুজন রিলেশনশিপে আছে, কিন্তু তখনই সেখানে তাদের নিউ কাস্টমার চলে আসে। আর এই কাস্টমারকে দেখে লু এর মুখটা তো একদম ফ্যাকাশে হয়ে যায়। সে লোকটাকে দেখে একদমই খুশি হয় না। আর এখানে আমরা জানতে পারি আসলে এই লোকটা হলো লু এর আঙ্কেল। তবে লু তার আঙ্কেলকে একদমই পছন্দ করতো না, কারণ তার আঙ্কেল সবসময় তার ক্ষতি চায়। এদিকে রুহি আঙ্কেলকে নিজের পরিচয় দেয়। তখন আঙ্কেল রুহির সঙ্গে হ্যান্ডশেক করতে যায়, তবে লু রুহিকে আটকায় আর আঙ্কেলের সঙ্গে তাকে হ্যান্ডশেক করতে নিষেধ করে, যেটা দেখে আঙ্কেলের অনেক বেশি রাগ হয়। এই কারণে আঙ্কেল রুহিকে বলে, তুমি কি জানো যে লু কোনো লাইভ স্ট্রিমার নয়? তার সাথে ওর এখানে আসার পিছনে বড় একটা মতলব রয়েছে, আর সেটা হলো সে তো বড় একটা কোম্পানির সিইও, আর এখন ওই কোম্পানিতে প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশন হবে, যেখানে বলা হয়েছে ও যদি তোমার হোটেলটা কবজা করতে পারে তাহলে তাকে ওই কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। এইসব শুনে রুহি তো একদম শকড হয়ে যায় আর লুয়ের দিকে তাকিয়ে থাকে। আর বেচারা লু তো তখন কিছুই বলতে পারে না, কারণ তার বলার মতো কিছুই ছিল না। তার কারণ হলো আঙ্কেলা তখন যা বলেছে সবকিছু সত্যি, অর্থাৎ সে ইচ্ছে করে এতদিন ধরে এখানে ছিল। এদিকে তখনই এলিভেন রুহিকে বলে, আমি আগেই বলেছিলাম যে এ লু খুব একটা সুবিধার না, তার নিশ্চয় কোনো মতলব আছে, কিন্তু তুমি তখন আমার কথা বিশ্বাস করনি। এবার মমো বলে ওঠে, কিন্তু লু তো অনেক বেশি ভালো, এমনকি সে তো আমাদের হোটেলটা নিজের হাতে নতুন করে সাজিয়েছে, আমাদেরকে অনেক সাহায্য করেছে। এটা শুনে এলিভেন মোমোকে চুপ থাকতে বলে আর নিজে বলে, যেটা তুমি বুঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। তাছাড়া আমার মনে হয় লুয়ের সঙ্গে ওই শাও জড়িত আছে। এবার মোমো তো আর চুপ থাকে না, সে বলে ওঠে, লুকে দোষ দিচ্ছ দাও, এটা আমি মেনে নিব, কিন্তু শাওকে কোনো দোষ দিলে এটা কিন্তু আমি একদমই মেনে নিব না। শাও অনেক ভালো একটা ছেলে। আসলে শাও আর মোমো দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছিল, আর এই কারণেই মোমো শাওর উপর দোষ দিতে নিষেধ করছিল। তবে তখনই তারা সবাই দেখতে পায় শাও তো সেখানে বসে আছে। এখানে শাও তো তাদের সবার ফেস দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমি এখানে এতক্ষণ ধরে বসেছিলাম ঠিকই, তবে এই ব্যাপারটা নিয়ে তোমরা একদমই চিন্তা করো না, তোমরা ভেবে নাও যে আমি এখানে ছিলামই না আর আমি কিছুই শুনতে পাইনি। এই কথা শুনে শিউ তো রেগে শাওকে নিয়ে এখান থেকে চলে যায়। এটা দেখে মোমো তখন শাওকে বাঁচানোর জন্য তার পিছনে পিছনে চলে যায়। এদিকে এলিভেন তখন রুহিকে বলে, এখনো সময় আছে, এর লুয়ের ফাঁদে পা দিও না। এটা নিয়ে তখন রুহি ভাবতে শুরু করে। অন্যদিকে দেখানো হয় লুয়ের কাছে তার আঙ্কেল আসে। এখানে আঙ্কেলের কথা থেকে আমরা জানতে পারি উনি এখানে রুহিকে সবকিছু বলার জন্য এসেছিল। এর কারণ হলো তিনি চায় না যে লু কোম্পানির প্রেসিডেন্ট হোক, আর তার সাথে আঙ্কেল এখানে লুকে বলে, তুমি এখানে এসে বিয়ে করে নিলে, কিন্তু এটা কেন করলে? তোমার তো আগে থেকে অন্য আরেকজনের সাথে বিয়ে ঠিক করে আছে। আঙ্কেলের এই কথা শুনে লু বলে, ওই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হলো, আমি ওই মেয়েকে একদমই পছন্দ করি না, এই কারণেই আমি রুহিকে বিয়ে করে নিয়েছি। যাই হোক, এবার রাতের বেলা লু রুহির চাবুক নিয়ে মন খারাপ করে দাঁড়িয়েছিল। এদিকে রুহিও তখন লুয়ের কথাই ভাবছিল। পরের দিন রুহি লুয়ের কাছে যায় আর ওর কাছ থেকে চাবুকটি ফেরত চায়। এটা দেখে লু মনে করে হয়তো রুহি তাকে ভুল বুঝছে, আর এবার সে রুহির চাবুকটি ফেরত দিয়ে দেয়। রুহি এবার চাবুকটি নিয়ে এমন একটা ভান করতে থাকে যেন সে লুকে এখনই মেরে একদম পিষে দিবে। তার এই ভয়ঙ্কর লুক দেখে লু তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে রুহি তাকে না মেরে সোজা গিয়ে কিস করে দেয়। এটা দেখে লু তো পুরাই অবাক। এখানে রুহি বলে, যে যাই বলুক না কেন আমি বিশ্বাস করি যে তুমি আমাকে মন থেকেই ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই আমরা সবসময় দুজন দুজনকে বিশ্বাস করব আর একসঙ্গেই সকল বিপদের সম্মুখীন হব। এখানে তারা নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নিয়ে হোটেলে ফিরে আসে। তাদের দুজনকে আবারও একসাথে দেখে মোমো আর শাও তো অবাক হয়ে যায়। তখনই রুহি বলে, এত অবাক হওয়ার কিছুই নেই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এদিকে আঙ্কেল তো তাদের দুজনকে একসাথে দেখে একদমই সহ্য করতে পারছিল না। এই কারণে সে রুহিকে আবারও উস্কানি দিয়ে বলে, তুমি ওকে কেন বিয়ে করেছো? সে তো কোনো লাইভ স্ট্রিমার নয়, তোমার তো একজন লাইভ স্ট্রিমারকে দরকার ছিল। তাছাড়া শাও হলো আসল লাইভ স্ট্রিমার,
তাই চাইলে তুমি তাকে বিয়ে করে নিতে পারো। এটা শুনে লু অনেক বেশি রেগে যায়। তবে রুহি তখন তাকে শান্ত করে বলে, আঙ্কেল আমি জানি লু যে কোনো লাইভ স্ট্রিমার নয়, আর আমাদের হোটেলের জন্য একজন লাইভ স্ট্রিমার দরকার ছিল, কিন্তু এমন তো কোনো কথা নেই যে আমাকে কোনো লাইভ স্ট্রিমারকে বিয়ে করতে হবে। তাছাড়া মোমো তো এখনো আছে, সে না হয় শাওকে বিয়ে করে নেবে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে শাও আর মোমো অনেকটাই লজ্জা পায়। এসব কথা শুনে আঙ্কেলও আর কিছুই বলতে পারে না। এবার রুহি লুকে নিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন দেখানো হয় রুহি আর লু একসাথে অনেক মজা করছিল। তখনই সেখানে একটি মেয়ের এন্ট্রি হয়, আর এই মেয়েটার নাম হচ্ছে ইন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই মেয়েটাই হলো লুয়ের ফিউন্সি। এখানে এসে সে লুকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে। রুহি বলে আমি হলাম তার ওয়াইফ, কিন্তু ইন বলে আমি হচ্ছি তার ফিউন্সি, তোমার বিয়ে আমি মানি না। রুহি বলে তুমি মানো বা না মানো তাতে আমাদের কিছুই যায় আসে না, আমরা হলাম হাজবেন্ড ওয়াইফ। এখানে আমরা আরো জানতে পারি ওই শয়তান আঙ্কেলই ইনকে এখানে ডেকে এনেছে। তবে মুখে যাই বলুক না কেন, রুহি কিন্তু ইনকে দেখে অনেক বেশি মন খারাপ হয়েছিল, তাই সে একটি জায়গায় দাঁড়িয়েছিল। তখন সেখানে লু আসে আর রুহিকে বলে তুমি বিশ্বাস করো আমি ইনকে একদমই পছন্দ করি না, হয়তো এটা আঙ্কেলের নতুন কোনো চাল আমাদের দুজনকে আলাদা করার জন্য। রুহি তখন বলে ঠিক আছে তোমার কথাই মেনে নিলাম, কিন্তু এখন তুমি এটা প্রমাণ করো যে আঙ্কেলই এসব কিছু করছে। এই বলে সেখান থেকে একটু রাগ দেখিয়ে চলে যায়। তারপর লু ইনের সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে তুমি এখানে কেন আসলে, আমাকে রুহির থেকে আলাদা করার জন্য আঙ্কেল তোমাকে কি অফার করেছে? ইন বলে আঙ্কেলের কোনো অফারেই আমি ইন্টারেস্ট নই, আমি তো বরং তোমার উপর ইন্টারেস্ট, আর আমি তোমাকে নিজের করার জন্য এখানে এসেছি। এই বলে সে একটা ভাব ধরে ইনু এখান থেকে চলে যায়। আর বেচারা লু তো দুজন মেয়ের মধ্যে ভালোভাবেই ফেসে যায়। যাই হোক এবার আঙ্কেল সেখানে চলে আসে আর লুকে বলে এভাবে যদি তুমি এখানে পড়ে থাকো তাহলে তোমার কোম্পানি তো রসাতলে যাবে, তুমি আর সিওর পদেও থাকতে পারবে না। যা শুনে লু তো অনেক চিন্তায় পড়ে যায়। পরের দিন লু রুহির চাবুকের সাথে একটি চিঠি রেখে সেখান থেকে চলে যায়। চিঠিতে সে লিখেছিল রুহি তুমি আমার জন্য প্লিজ অপেক্ষা করো, আমি অবশ্যই আবারও তোমার কাছে ফিরে আসব। রুহি তো এই চিঠি পড়ে কিছুই বলে না, সেখান থেকে সুজা তার রুমে চলে যায়। এদিকে শাও তাকে দেখে বুঝতে পারে না রুহি মন খারাপ করেছে না রেগে গিয়েছে। তারপর শাও বলে বস ম্যাডাম ইন আর আঙ্কেল তিনজনই তো এখান থেকে চলে গিয়েছে, তার মানে এর ভিতরে নিশ্চয়ই কোনো একটা ঘাবলা আছে। তখনই মোমো শাওকে জিজ্ঞাসা করে সবাই তো চলে গিয়েছে, এমনকি তোমার বসও চলে গিয়েছে, তাহলে তুমি কেন এখানে রয়ে গেলে? শাও তখন মোমোর দিকে তাকিয়ে বলে আমি তোমার জন্য এখানে রয়ে গেলাম। এটা শুনে মোমো তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এদিকে দেখানো হয় লুতো কোম্পানিতে ফিরে এসে নিজের কাজে অনেক মনোযোগ দিয়েছে, কিন্তু তারপরেও সে রুহির কথা একদমই ভুলতে পারছিল না। রুহিরও একই অবস্থা, সেও লুয়ের কথা ভেবে অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর নিজেদের সকল সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে করছিল। পরের দিন আমরা লুকে আঙ্কেলের কাছে যেতে দেখি, যেখানে আঙ্কেল তো অনেক বেশি খুশি ছিল, কারণ সে মনে করছিল লু আর রুহিকে তিনি আলাদা করে দিয়েছে। কিন্তু তখনই সেখানে রুহির এন্ট্রি হয় আর এখানে সে অনেক সুন্দর একটা ড্রেস পরে একদম স্টাইলিশ ভাবে চলে আসে। তাকে এখানে দেখে আঙ্কেল তো অনেক বেশি অবাক হয়। তখনই তার আঙ্কেলকে জানায় যে রুহির হোটেলের সঙ্গে লু পার্টনারশিপ করে নিয়েছে, যার কারণে এখন থেকে তারা দুজন বিজনেস পার্টনার। আর যেহেতু তারা দুজন পার্টনারশিপ করে নিয়েছে তাই লুকে এই কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়। এ উপলক্ষে সেখানে বড় একটি পার্টি রাখা হয়। এসব দেখে আঙ্কেলের যদিও অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু তার হাতে আর করার মতো কিছুই ছিল না। যাই হোক এর পরের সিনে আমরা লু আর রুহিকে একসঙ্গে দেখতে পাই। এখানে লু রুহিকে জিজ্ঞাসা করে তুমি আমাকে তোমার আসল হাজব্যান্ড কখন বানাবে? রুহি বলে চলো এখনই তোমাকে বিয়ে করে নেই। লু তখন রুহিকে কিস করতে যায়, কিন্তু রুহি বলে এখন নয়, আগে আমি তোমাকে আমার গুরুর সাথে দেখা করাই। এই বলে রুহি তখন লুকে নিয়ে একটি জায়গায় চলে আসে। সেখানে রুহির গুরু বেরিয়ে আসে। উনি একজন মহিলা ছিল। মহিলাটিকে দেখে লু তো চিনতে পেরে যায় আসলে এটা হলো লুয়ের মা। আর এখানে লুয়ের মাও তাকে দেখে অনেক অবাক হয়। তারপর লু তার মাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো আর এতদিন কোথায় ছিলে? লুয়ের মা তখন বলে অতীতে তিনিই ছিলেন আদিবাসীদের রানী, আর একদিন লুয়ের বাবার সঙ্গে তার মায়ের ভালোবাসা হয়ে যায়, কিন্তু তখন নিয়ম ছিল কোনো শহরের ছেলে গ্রামের মেয়ের সাথে বিয়ে করতে পারবে না, আর কোনো গ্রামের মেয়েও শহরের ছেলেকে বিয়ে করতে পারবে না। এই কারণে লুয়ের বাবার সঙ্গে তার
মাকে তখন পালিয়ে যেতে হয়। তবে পরবর্তীতে তার বাবার সঙ্গে কিছু সমস্যার কারণে তিনি আবারও জঙ্গলে ফিরে আসে, আর এভাবে সে এতদিন তার জীবনটা কাটিয়েছে। যাই হোক, সবশেষে ছেলে তার মাকে এবং মা তার ছেলেকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়, আর এই সবকিছু রুহির জন্যই হয়েছে। এই কারণে রুহিকে ধন্যবাদ জানায়। আর এখানে তার মাও তাদের বিয়ের কথা শুনে অনেক খুশি হয় আর তাদের দুজনকে মেনে নেয়। আর তাদের এক হওয়ার মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।